হাই গাইস, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকের এই ইউটিউবের মাধ্যমে আমি কিছু নতুন বলবো, কিছু নতুন শিখব। আজকের টপিকটি থাকবে জাহুর মিস্ট্রি অ্যাজ এ নেশন। 3 জঙ্গিকে ছাড়তে বাধ্য হয় দিল্লি। 23 বছর পর করাচিতে খুন হয় আইসি 814 অপহরণের চক্রী। কিভাবে হয়েছিল অপারেশন? আইসি 814 অপহরণ ভারত এর ইতিহাসে অন্যতম অন্ধকার অধ্যায়, যা 1999 সালের ডিসেম্বরে উৎকণ্ঠায় ফেলে দিয়েছিল সারা দেশকে। অগ্নি পরীক্ষা দিয়েছিল ভারত। আইসি 814 বিমানটিকে অপহরণ করে রাখা হয়েছিল 7 দিন ধরে। সেই সময় মানুষের হাতে হাতে ফোন ছিল না, সাধারণের ব্যবহারের জন্য প্রায় ছিলই না ইন্টারনেট পরিষেবা। হাইজ্যাকিংয়ের কথা ছড়িয়ে পড়ার পর থেকেই খবর পেতে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিল গোটা ভারত। 7 দিন পর জঙ্গিদের হাত থেকে ওই বিমানের যাত্রীরা মুক্তি পেলেও ভারতকে যে মূল্য দিতে হয়েছিল তা ছিল চরম। বিমান যাত্রীদের বদলে 3 ভয়ঙ্কর জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হতে হয় নয়াদিল্লিকে। ওই 3 জনের মধ্যে ছিল কুখ্যাত জঙ্গি তথা পাক জঙ্গি গোষ্ঠী জহিশ মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার। সেই ঘটনার স্মৃতি এখনও তাড়া করে অনেক ভারতীয়কে। 1999 সালের 24শে ডিসেম্বর বিকেল 4টে নাগাদ 179 জন যাত্রী এবং 11 জন বিমান কর্মীকে নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আইসি 814। 4:30-র কিছুক্ষণের পরেই সেই বিমান ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে। যাত্রীদের জলখাবার দেওয়া শুরু করেন বিমান কর্মীরা। 5টা নাগাদ হঠাৎ যাত্রীদের 5 জন আসন থেকে উঠে রিভলভার এবং গ্রেনেড হাতে নিয়ে চিৎকার শুরু করেন। একজন শটান ঢুকে পড়েন ককপিটে। ক্যাপ্টেনের আসনের সামনে থেকেই ঘোষণা করেন যে বিমানটিকে ছিনতাই করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মতে 5 জঙ্গিকেই পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তারা ছিল ইব্রাহিম আহতার, আখতার শহীদ, সানি আহমেদ কাজী, জহুর মিস্ত্রি এবং শাকির। বলা হয় এই 5 জনের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল জহুর। জহুরদের হানায় হকচকিয়ে যান আইসি 814 যাত্রীরা। অনেকে আতঙ্কে কান্নাকাটিও শুরু করেন। এরপরেই আইসি 814 ক্যাপ্টেন দেবী শরণ দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসিকে বিমান ছিনতাইয়ের কথা জানান। তড়িঘড়ি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে এ বিষয়ে অবহিত করা হয়। সংকট মোকাবিলায় ডেকে পাঠানো হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ সিএমজিকে। কাজ শুরু করে এনসিজি। দিল্লি এটিসিকে ক্যাপ্টেন জানান যে বিমানটিতে মাত্র 1 ঘন্টার জ্বালানি অবশিষ্ট রয়েছে। সন্ধ্যা 7টা নাগাদ বিমানটিকে অমৃতসর বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সশস্ত্র জহিরেরা যাত্রীদের খুনের হুমকি দিতে শুরু করেছে। সেই সময় জঙ্গিদের সঙ্গে কথা বলার চেষ্টা শুরু হয় কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের লক্ষ্য ছিল বিমানটিকে অমৃতসর বিমানবন্দরেই আটকে রাখা। সিএমজির তরফে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় কোনোভাবেই যেন বিমানটি উঠতে না পারে। বিমানের চারপাশে পাঞ্জাব পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। জঙ্গিদের ক্রমাগত হুমকির কারণে জ্বালানি ভর্তি একটি ট্যাঙ্কার বিমানটির দিকে পাঠানো হয়, কিন্তু গোলমালের আঁচ পেয়ে জঙ্গিরা তড়িঘড়ি বিমানটিকে ওড়ানোর নির্দেশ দেয়। ছাড়পত্র না পাওয়া সত্ত্বেও প্রাণের ভয়ে বিমানটি অমৃতসর থেকে উড়িয়ে নিয়ে যান ক্যাপ্টেন। রানওয়েতে থাকা জ্বালানির ট্যাঙ্কারে ধাক্কা দিতে দিতে বাঁচে বিমানটি। অমৃতসর থেকে পাকিস্তানের লাহোরে এসে অবতরণ করে এই বিমান। পাকিস্তানের এটিসি প্রাথমিকভাবে লাহোর বন্দরে বিমানটিকে অবতরণের অনুমতি দেয়নি। বিমানবন্দরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, কিন্তু জ্বালানি কম থাকায় বিমানটি আছড়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি গুরুত্ব বিচার করে রাত 8টা নাগাদ বিমানটিকে লাহোরে অবতরণের অনুমতি দেওয়া হয়। লাহোরে অবতরণের পর বিমানটি যাতে আর কোথাও না যেতে পারে তা নিয়ে পাকিস্তানকে অনুরোধ করে ভারত। পাকিস্তান বাহিনী বিমানটিকে ঘিরে ফেলে এবং নারী ও শিশুদের মুক্তির জন্য জঙ্গিদের সঙ্গে আলোচনা শুরু করে, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। রাত 10:30 নাগাদ পাকিস্তানে থাকা ভারতীয় হাই কমিশনার লাহোরের বিমানবন্দরে পৌঁছান, কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই বিমানটিতে জ্বালানি ভরে লাহোর ছেড়ে অনুমতি নেওয়া হয়েছিল। ভারতের কাছে খবর আসে বিমানের এক যাত্রী জঙ্গিদের হাতে খুন হয়েছেন, কিন্তু জঙ্গিদের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি।
লাহোর থেকে রওনা হওয়ার পর জঙ্গিরা ক্যাপ্টেনকে নির্দেশ দেয় বিমান কাবুলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু রাতে অবতরণের অসুবিধার কারণে বিমানটি দুবাইয়ের দিকে উড়ে যায়। রাত 1:30 নাগাদ দুবাইয়ের আল মিনাহাত বিমান ঘাঁটিতে অবতরণ করে IC-814। অনেক আলাপ আলোচনার পরে 27 জন যাত্রীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় জঙ্গিরা। দুবাইয়ে 27 জন যাত্রীর পাশাপাশি রুপিন কাতিয়াল নামে এক যাত্রীর দেহও পাঠানো হয়। আশঙ্কা সত্যি হয় ভারতের। জঙ্গিদের ছুরির আঘাতে মৃত্যু হয়েছিল রুপিনের। পরে জানা যায় রুপিনের মুখে, বুকে, পেটে ও গলায় একাধিক ছুরির আঘাত বসিয়েছিল জহুরি। নৃশংসভাবে খুন করেছিল তাকে। 25শে ডিসেম্বর সকালে বিমানটি তালিবান নিয়ন্ত্রিত কান্দাহার বিমানবন্দরে অবতরণ করা হয়। ভারত এবং জহুরের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয় তালিব সরকার, তবে তালিবানি শাসনকে ভারত স্বীকৃতি না দেওয়ার কারণে ভারতীয় হাইকমিশনের এক কর্তাকে কান্দাহারে পাঠানো হয়। অন্যদিকে সশস্ত্র তালিব বাহিনী IC-814 বিমানটিকে ঘিরে ফেলে। তাদের দাবি ছিল যাত্রীদের সুরক্ষার জন্য ওই ব্যবস্থা করেছিল তারা, তবে কেউ কেউ মনে করেন ভারতের সামরিক বাহিনীকে ঠেকাতে ওই ব্যবস্থা করা হয়েছিল। 25 থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত ভারত এবং বিমান ছিনতাইকারীদের মধ্যে আলোচনা চলে। এদিকে জহরেরাও নিজেদের দাবি দাওয়া জানাতে শুরু করে। প্রাথমিকভাবে জহরিরা কয়েকজন যাত্রীর বিনিময়ে মাসুদের মুক্তির দাবি জানালেও ভারত তা প্রত্যাখ্যান করে। পরে জঙ্গিরা 36 জন বন্দির মুক্তি আর 1999 সালে উচ্চ নিরাপত্তাযুক্ত কোর্ট ভালোয়াল জেল থেকে পালানোর চেষ্টার সময় নিহত জঙ্গি সাজ্জাদ আফগানির মৃতদেহ ফেরত এবং $20 কোটি নগদের দাবি জানায়। শেষ পর্যন্ত মাসুদ আজহার, ওমর শেখ এবং মুস্তার জারগার নামে 3 জঙ্গিকে মুক্তির পরিবর্তে যাত্রীদের ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় জহরেরা। এ নিয়ে সরকারের মধ্যে ভিন্ন মতও উঠে আসে। 1999 সালে 30শে ডিসেম্বর অনিচ্ছা থাকা সত্ত্বেও 3 বন্দীকে মুক্তি দিতে রাজি হয় ভারত সরকার। 3 বন্দীকে কান্দাহারে নিয়ে যাওয়া হয়। এরপর ছিনতাইকারীরা IC-814 বিমানের যাত্রীদের মুক্তি দিয়ে অস্ত্রশস্ত্র তালিবানের হাতে তুলে দেয়। ভারতকে চমকে দিয়ে বিমান ছিনতাইকারী এবং মুক্তিপ্রাপ্ত বন্দীদের পাকিস্তানে পালানোর অনুমতি দেয় তালিবান। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে 189 জনকে নিয়ে ভারতে ফিরে আসে IC-814। গা ঢাকা দেয় জহুরেরা। জহুর ছিল জঙ্গি সংগঠন জইশ মোহাম্মদেরই সদস্য। সংগঠনের কাছে সে পরিচিত ছিল ডক্টর নামে। IC-814 অপহরণ ছাড়াও বেশ কয়েকটি নাশকতামূলক কাজে প্রত্যক্ষ ছিল তার। শেষের দিকে জাহিদ আখুন্দ নামে করাচির আক্তার কলোনিতে থাকছিল সে। ফেদে বসেছিল আসবাবপত্রের ব্যবসা। 2022 সালে 1 মার্চের সকাল করাচিতে নিজের দোকানেই বসেছিল জহুর। এমন সময় একটি বাইক এসে দাঁড়ায় তার দোকানের সামনে। বাইক থেকে নেমে আসেন 2 জন। যিনি বাইক চালাচ্ছিলেন তার পরনে ছিল জিন্স এবং জামা, মাথায় হেলমেট। পিছনের জনের পরনে ছিল কুর্তা পাজামা। দুজনেই মুখে ছিল মাস্ক পরা। দোকানে ঢুকে জহরের মাথা লক্ষ্য করে পরপর গুলি চালায় অজ্ঞাত পরিচয় 2 বাইক আরোহী। তারপরেই সেখান থেকে চম্পট দেন। লুটিয়ে পড়ে জহুর। হাসপাতালে যাবার পথেই মৃত্যু হয় তার। দোকানের বাইরে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল মুখ ঢাকা 2 আততায়ীর চেহারা। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলিতে লেখা হয়, করাচিতে জাহিদ আখুন্দ নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন, কিন্তু সেই জাহুর তা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। অন্যদিকে সেই ব্যবসায়ীর শেষ যাত্রায় যোগ দিয়েছিল রউফ আসগর। রউফ জইশ মোহাম্মদের অন্যতম প্রধান এবং মাসুদ আজহারের ভাই। এছাড়াও জইশের আরও অনেক নেতা জহুরের শেষকৃত্যে উপস্থিত ছিল। জহুরের খুনের পর সতর্ক হয়ে যায় পাক গুপ্তচর সংস্থা ISI, কারণ মনে করা হয় জহুরকে আশ্রয় দিয়েছিল পাক গুপ্তচর সংস্থায়। ISI এর দৌলতেই পাকিস্তানে ভুয়ো পরিচয় থাকছিল সে। ধীরে ধীরে জাহিদ আখুন্দের পরিচয় সামনে আসে। সে কুখ্যাত জঙ্গির জহুর তা প্রকাশ্যে আসতে শুরু করে। জহুরের মৃত্যুতে ভারতের দিকে আঙ্গুল তোলে পাকিস্তান। আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমও প্রকাশিত হয় সেটা। জহুর নিধনের নেপথ্যে ছিল ভারত। ভারতীয় গোয়েন্দারাই বহুদিন ধরে নজরদারি চালিয়ে জহুরকে শেষ করে বলেও এই প্রতিবেদনগুলিতে লেখা হয়। বেশ কিছুদিন চুপ থাকার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছিল ভারত। নয়াদিল্লির তরফে কোনো স্পষ্ট অভিযান জানানো হয়েছে যে
ভারতের তরফে কোনো রকম অভিযান পাকিস্তানে চালানো হয়নি। জহুরকে খুন করার দায়ও অস্বীকার করে নয়াদিল্লি। তবে জহুরকে গুলি করা অজ্ঞাত পরিচয় সেই দুই বন্দুকধারী কারা, তারা কখনোই জানা যায়নি। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। আজকের মতো এখানেই। বাই।